বিসমিল্লাহির রহমানির রহিম। 13ই মে 2025 গতকালকে তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেবের একটা ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। কি ঘটে গেছে? এখন ইসলামপন্থীদের মধ্যে দেখা যায় একটা ঐক্য হবে, জামাত এবং চরমনের মধ্যে একটা ঐক্য হয়ে যাচ্ছে। এখন সেখানে হেফাজত যোগ দেয় কিনা সেটা হলো দেখার বিষয়। এখন প্রশ্ন হইল যে আমরা সহজভাবে একটা কথা বুঝতে পারি, 71-এ একটা ক্ষমা চাওয়ার কথা তিনি বলছেন, এটা কি অপরাধ হয়েছে নাকি? শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে, এটা কি অপরাধ নাকি? মাহফুজ সাহেবের যে পোস্টের যে ভাষ্যটা, যে 71 এবং 24-এ যারাই অন্যায় করেছে, যারা ভুল করেছে, তারা ক্ষমা চাইবে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের মধ্যে ক্ষমা চাওয়াটার কোনো এমনি ইতিহাস নেই। কোর্ট কাছারিতে ওকালতি করতে গিয়ে আমার একটা বাস্তব যে অভিজ্ঞতাটা হলো, সেটা হলো যে কোনো মানুষ যখন অন্যায় করে, সেই অন্যায়টাকে সে তার নিজের অন্যায় বলে স্বীকার করতে চাচ্ছে না, বা দেখা যায় যে একটু সরি বললে দেখা যায় কোর্ট কাছারিতে মামলা মোকদ্দমার সংখ্যা অনেক কমে যায়। শুধুমাত্র একটু সরি বললে না, বলবে না কেন? সে ছোট হতে চায় না। ঠিক 71-কে কেন্দ্র করে জামাতের যে অবস্থান, এখানে জামাত সেই ধনুক ভাঙা পণের মতো অবস্থান নিয়েছে যে তারা ক্ষমা চাইবে না। কিন্তু জামাতের যিনি নামকরা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সাহেব, তিনি তো মৃত্যুর আগে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, সেখানে তিনি এই কথাই বলেছেন যে তিনি জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সভায় তিনি এই কথাটা বলেছেন যে ক্ষমার একটা বিষয়। এখন ক্ষমা চাইলে সমস্যাটা কি? সমস্যা তো কিছু নেই। এমন তো নয় যে এখন জামাত যদি ক্ষমা চায় তাহলে নতুন করে জামাতের নেতাদেরকে আবার শেখ হাসিনার মতো ফাঁসির কাছে ঝুলাবে। যারা ফাঁসির কাছে যাওয়ার তারা চলে গেছে। এখনকার যে প্রজন্ম যারা এখন জামাতের নেতা আছে, ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি তো 71-এ মুক্তিযুদ্ধও যান নাই, ছাত্র শিবিরও করেন নাই, তাহলে ওনার তো ফাঁসি হওয়ার কোনো কারণ দেখছি না। তাহলে জামাত এই ভুলটা তার স্বীকার করে নিচ্ছে না কেন? এখন কেউ যদি বলে যে না 71 সালে আমরা ভালো হয়েছি, জামাত যেটা ঘুরিয়ে ফিরিয়ে বলে যে আমরা পিন্ডি থেকে গিয়ে দিল্লি দাসতে ঢুকেছি। আরে ভাই, বাংলাদেশটা তো স্বাধীন করে দিয়েছে তো পাকিস্তানে স্বাধীন করে দিয়েছে। 7ই মার্চে কি বঙ্গবন্ধু কি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন? কোনো ইতিহাস আপনি পাইছেন? তিনি 7ই মার্চের রমনা রেসকোর্স ময়দানে ভাষণ দিয়ে যাই স্ত্রীর হাতের ভাত খাইছেন দুপুরবেলা। এরপরে 25শে মার্চ কাল রাতের পুরো মুহূর্ত পর্যন্ত তিনি কয়েক দফায় পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান বলি বা পাকিস্তানের আমলারা বলি, তাদের সাথে তিনি বৈঠক করেছেন, ভুট্টোর সাথে বৈঠক করেছেন। কেন? দেন দরবার, যে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে আওয়ামী লীগ হাতে ক্ষমা দিতে হবে। মূলত তখন তো দেন দরবার হয়েছে। পাকিস্তানিরা তো জোর করে এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে। এখন ইনিয়ে বিনিয়ে আমরা যেভাবে বলি দিল্লির দাসত্ব, দিল্লির পেটে ঢুকে গেছি, দিল্লির পেটে যদি বাংলাদেশ ঢুকে থাকে, এর জন্য দায়ী হলো তৎকালীন পাকিস্তানের মাথামোটা সামরিক আমলারা এবং সিভিল আমলারা। পাকিস্তানে পাঞ্জাবি ঘরানার যেসব আমলারা ছিল, তাদের দূরদর্শিতার অভাবে পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আলাদা হয়েছে। হয়তো পুরো পাকিস্তান আরও 10 বছর পরে স্বাধীন হতো, বা 20 বছর পরে, বা 50 বছর পরে স্বাধীন হতো। কিন্তু 1971 সালে স্বাধীনতাটা পশ্চিম পাকিস্তানিটা ট্রেতে, আমরা যেমন মেহমানকে চা পরিবেশন করি না, ট্রের মধ্যে চা বিস্কিট সাজিয়ে আমরা ট্রেটা নিয়ে টেবিলে রাখি, এই ঠিক পাকিস্তান আমাদের স্বাধীনতাটাকে ট্রের মধ্যে সাজিয়ে আমাদের সামনে হাজির করেছে। সোজা কথা বললে এটা চলে। তাহলে তখন যারা স্বাধীনতার বিরোধিতা করেছে তারা ক্ষমা চাইতেই পারে। এখন মাহফুজের এই বক্তব্যকে কেন্দ্র করে যেভাবে জলঘোলা করা হচ্ছে, যেভাবে এখন মাহফুজকে ধোলাই করা হচ্ছে, বিদ্যুৎ চলে গেছে, তবু আমি এই লাইটে ভিডিওটা শেষ করছি। তো এটাতে আসলে বারবার ইন্ডিয়াকে আপনারা দোষ দেন কেন? এখন বলছে যে ইন্ডিয়া এনসিপির উপর ভর করেছে। তো বাংলাদেশে আমরা এমন কি রাজনীতিবিদ হলাম, বাংলাদেশে আমাদের এমন কি দেশপ্রেম যে কথায় কথায় আমরা কিছু হলেই, নুন থেকে চুন খসলেই হয় পাকিস্তানের দালাল বা ইন্ডিয়ার দালাল। মনে হয় যেন ইন্ডিয়ার আর কোনো কাজ নাই। ইন্ডিয়ার আশপাশে এতগুলো রাষ্ট্র আছে, ইন্ডিয়া কি শুধু বাংলাদেশকে নিয়ে মাথা ঘামায়? ইন্ডিয়ার আরও আশপাশে সবগুলো দেশ নিয়ে সে মাথা ঘামায়। এখন যদি আমরা কথায় কথায় বারবার যদি ইন্ডিয়ার দালাল বলি, তাহলে তো ভাই এটার কোনো রাজনৈতিক সমাধান নাই। আর বাংলাদেশের মানুষ আমরা যারা বেশি ইন্ডিয়ার দালাল বলি একে অপরকে, দেখা যায় যারা ইন্ডিয়ার দালাল বলে গালি দেয় তারাই সবচেয়ে বেশি ইন্ডিয়াতে সফরে যায়। এখনও ইন্ডিয়ার টুরিস্টের তালিকায় দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। দেখবেন যারা ইন্ডিয়াকে সকাল বিকাল গালি দেয় তারা ইন্ডিয়ান পণ্য ব্যবহার করে, ইন্ডিয়ান সালোয়ার কামিজ, ইন্ডিয়ান কাপড়, ইন্ডিয়ান ইন্ডিয়ান কসমেটিক, কাশ্মীর, গোয়া, তারা সব কাজে ঘুরতে যায়। তাহলে যে বারবার আমরা ইন্ডিয়ান হেজিমনির কথা বলি, তাহলে ইন্ডিয়ান হেজিমনিকে যদি আপনি দুর্বল করতে চান, তাহলে তো আপনাকে সেই ধরনের কর্মপদ্ধতি এবং সেই ধরনের দেশপ্রেম থাকতে হবে। আপনি প্রথম কথা তো আপনি ইন্ডিয়ান পণ্য বর্জন করেন মনে প্রাণে, এবং ইন্ডিয়ার টুরটা বন্ধ করে দেন, দেখবেন যে ইন্ডিয়ান হেজিমনি অনেকটা কমে গেছে। আর যে কথাটা বলতে চাচ্ছি যে সেটা হলো যে মাহফুজের এই পোস্টকে কেন্দ্র করে এখন ইসলামী ঘরানার যে দলগুলো আছে তাদের মধ্যে একটা নতুন ঐক্য শুরু হয়েছে। জানি না এই ঐক্যটা কয়দিন থাকবে। এখানেও আবার দেখা যাবে যখন ভাঙন শুরু হবে তখন বলবে আবার এখানে এসে ইন্ডিয়ান র হস্তক্ষেপ করেছে। আসলে ইন্ডিয়ান র হস্তক্ষেপ করা লাগে না, আমরা নিজেরা একসাথে বসে চা খেতে পারি না। যে দেশে আমরা নিজেরা একসাথে বসে চা খেতে পারি না, সেখানে ইন্ডিয়াকে দোষ দিয়ে লাভ নাই। তো লাস্ট কথা যেটা বলছিলাম, যে মাহফুজের বক্তব্যের সারাংশ হলো 71 এবং 24 দুটাকে নিয়ে যারা ব্যবসা করেছে সে তাদের বিরুদ্ধে বলেছে, পাশাপাশি 71 এবং 24-এ
যারা অন্যায় করেছে তাদের ক্ষমা চাইতে বলছে। এটাকে পেছিয়ে গুছিয়ে এত রং টং দেওয়ার কিছুই দেখে না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।